আচ্ছা, ধরে নাও তুমি আজকে প্রথম কোনো জায়গায় পড়তে গেছো, অনেকেই আছো, তাদের কাছে গিয়েই তুমি দেখলে যে প্রথম যে টেক্সটটা পড়ছে সেই টেক্সটটা হলো কিসের গরম হতো, সেই টেক্সটটা হলো দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। তো প্রথম দিন টেক্সটে যখন পড়লে অনেকের কাছে তুমি শুনেছো টেক্সটটা নাকি খুব কঠিন, তা তোমাদের যারা একদম প্রথম দিন এসছো, যদি আমি মাঝখান থেকেও বোঝাই তুমি বুঝতে পারবে। একটু শুনে নাও, অলরেডি কটা ক্লাস দিয়েছি আমি এর ওপরে? 4টে ক্লাস দিয়েছি, আরো 2টো ক্লাস দেব। ভেবেছিলাম আজকে কমপ্লিট করব, কিন্তু তো তাড়াহুড়ো নেই, আমরা ধীরে ধীরে এগোবো। আমরা যে টেক্সটটা পড়ছি একটু মন দিয়ে সবাই পড়বে, কারণ এই টেক্সট পড়তে গেলে মনের পিউরিটি বা বিশুদ্ধতা প্রয়োজন, তা না হলে কিন্তু হবে না, ভালো লাগবে। কারণ মা কালীর সঙ্গে বিবেকানন্দের যে সম্পর্ক, নিগুড় ভালোবাসা, কেন তিনি মায়ের প্রতি এত আকৃষ্ট ছিলেন, যে বিবেকানন্দ ছোটবেলা থেকেই ব্রহ্ম সমাজ অর্থাৎ র্যাশনালিস্টিক ছিলেন, মানে যুক্তি তর্ক ইত্যাদি দিয়ে সমস্ত কিছুকে বিচার করতেন, সেই বিবেকানন্দই তিনি কিভাবে আবার তিনি মাতৃপুজোর প্রতি আকৃষ্ট হলেন। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো, তোমরা প্রত্যেক দিন ক্লাসটা করবে, তা না হলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। গাইঘাটা হাই স্কুলে সর্বোচ্চ ইংরাজি 93 অধমের কাছ থেকে, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ইংরাজি 100 আউট অফ 100 এই অধমের কাছ থেকে। এবার তারা পড়েছে তাই তারা পেয়েছে, যারা পড়েনি তারা পাবে না। টাইমের পরে আসলে আমার এখানে এসে বলবে না যে দাদা আসছি, দাদা আসছি। হ্যাঁ, আচ্ছা, যে গাইঘাটায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে মিলি, লেট মি এক্সপ্লেইন ইট ভেরি ক্লিয়ারলি, তার প্রাপ্ত নাম্বার 472 সর্বোচ্চ, বিশাল ব্যাপার। তার ইংরাজি মার্কস দেখতে হবে, দর্শনের 90 পরীক্ষা দিতে গেলেই পাওয়া যায়। আই এম নট ইনসাল্টিং দ্য সাবজেক্ট, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, পরীক্ষা দিতে যাব 90 পাবো, বাকি 5-10 পরীক্ষা দিয়ে পাওয়া যায়। সংস্কৃত একটু তোলা কঠিন, নাম্বার তোলা, তবুও পরীক্ষা দিতে গেলে 80। এডুকেশন পরীক্ষা দিতে গেলে 75, টাচ ইউর বোথ আইস। বাট দ্য প্রবলেম ইজ, সবাই তোমার আর্টস নিলে যে সাবজেক্টটার দিকে নজর রাখবে সেটা হচ্ছে ইংরাজি। কত পেয়েছে ইংরেজিতে দেখবে, 80, অনলি 80। ওর বাবার একটাই প্রবলেম, আমার এখানে এত ছেলে মেয়েরা পড়ে, এর মধ্যে পড়া হয় না, তোদের প্রবলেম হয়। এই ব্যাচে এতগুলোর মধ্যে পড়েই 91 ইন ইংলিশ, 93 ইন ইংলিশ পেয়েছে। বাংলায় 94, ভূগোলে 97, ইংলিশে মাত্র 65, মাতব্বর। ওই একই প্রবলেম, এত ছেলের মধ্যে পড়া হবে না। বিশাল সিঙ্গেল মাস্টার পড়িয়েছে 64 কেন? যার হবার এমনি হবে। রনিত কলিয়া সায়েন্সের স্টুডেন্ট, 92 ইন ইংলিশ। মৌমিতা সায়েন্স নিয়ে পড়েছে, রাজদীপা সায়েন্স নিয়ে পড়েছে, ওরা তো সময় দিতে পারেনি। সায়েন্সের স্টুডেন্টরা এক্সপ্লেইন করে না, আমরা টাইম দিতে পারি না। 99 যে ছেলেটি পেয়েছে ও সায়েন্সের স্টুডেন্ট, যে 100 পেয়েছে সেও সায়েন্সের স্টুডেন্ট। ইংরেজিতে কি করে পায়? তার রেজাল্টগুলো দেখবে, ইংরেজি জল জল করছে, জল জল করবে। আমার সঙ্গে খাটতে হবে, আমায় বিশ্বাস রাখতে হবে, আমার প্রতি ভরসা রাখতে হবে। শুধু অনলাইন পড়েও ভালো রেজাল্ট করা যায়, প্রমাণ করে দিয়েছে তারা। অফলাইন তো এখানে পড়ে 90-95 নাম্বার পেয়েছে, ইজিলি অ্যাক্সেস করা যায়। তবে হ্যাঁ, যে বেশি মাতব্বরি করবে তার 11 ফেল অনিবার্য। আর 11-এ কিন্তু স্কুলের হাতে সবটাই। সুতরাং মনে রেখে দাও, স্কুল যদি চেষ্টা করে তুমি ফাজলামো মারবে, তোমায় কিন্তু আটকে দেবে। আর যারা ইছাপুর স্কুলে পড়ো বা যারা গাইঘাটা স্কুলে পড়ো, সেই স্কুলে হেড স্যার কিন্তু বেশ করা, তোমাদের আটকাতে কিন্তু একবারও ভাববে না। এবং ধরে নাও তুমি ক্লাস 11-এ পড়ো, তোমায় আটকাবে না, তুলে দেবে। কিন্তু তুমি গার্ডিয়ানস কল কথাটা কেন তোমার জীবনে আসবে? তোমার বাবাকে বা মাকে হেড স্যারের রুমে আজকে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি এমন এক কৃতি করেছো যেই কারণে তোমাকে বা তোমার সামনে দাঁড় করিয়ে তোমার মা বাবাকে দুটো অকথ্য ভাষায় অপমান করবে, তোমার ভালো লাগবে? ওই মা বাবাকে অপমান করার থেকে আমি রেজাল্টটা ফেল করা অনেক ভালো ছিল মনে হবে, তাই না? তাহলে সেইটা আমার মনে হয় ফেল করার থেকে অনেক বেশি খারাপ।
একটু মাতব্বরিটা সরিয়ে দিয়ে ভালো করে পড়ো। মাতব্বরি করেছে অনলি 18 ইংলিশ পেজ, মাত্র 80। ভাবা যায়? অয়ন নামে একটি ছেলে পড়াশুনো মোটে করে না, ওই 86 পেয়েছে। ওর বোন তোদের সাথে পড়ে, কালকে পড়তে গেছে অঙ্কনদের ব্যাচে। আমার নাম আমার খেয়াল থাকে সবার। মাত্র সামান্য কয়েকদিন রেগুলার পড়তে এসছে। 18 ইংলিশ, 86 ইন ইংলিশ, 80%। এবার প্রশ্ন, তুমি ভালো করে পড়ো, টেক্সট ভালো করে বোঝো, আমরা বোঝাই। আমরা যেটা বলছি, মা কালীর সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেবের যেমন সম্পর্ক ছিল, বিবেকানন্দ কিভাবে মাতৃপুজোর প্রতি আকৃষ্ট হলেন সেটা আমরা দেখব। ঠিক আছে, আমরা তারপর থেকে পড়ছি। দেখো এখানে বলেছে নো। আমরা আগের প্যারায় কি জানলাম? যে তিনি মা কালীকে প্রচন্ড ঘৃণা করতেন, তাই না? কিন্তু তাকেও মা কালীর প্রতি আকৃষ্ট হতে হয়েছিল। দেখো এই পুরো গল্পটাকে আমি মাত্র 10টা লাইনে এক্সপ্লেন করতে পারি। এই পুরো গল্পটাকে আমি কটা লাইনে এক্সপ্লেন করতে পারি? 10টা। ইচ্ছে করলে করব, তবে এখন পুরোটা আমাকে পড়তে হবে। Know the things that made me do it is a secret that will die with me. সবাই টেক্সটের দিকে তাকাবে। এর বাংলা মানে যেমন আমি প্রোভাইড করে দিচ্ছি, এটাও প্রোভাইড করে দেব। Know the thing বলছে বিষয়টা হলো that made me do it। এইখানে ইট মানে কি? ইটটাকে গোল করবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ইট, এখানে ইট মানে কি? ইট মানে মাদার ওরশিপ। যেই জিনিসটা মাতৃপুজোর প্রতি আমায় নিয়ে গিয়েছিল ওয়াজ আ সিক্রেট। সেটা কি? সেটা কি বলো? একটা ইজ আ সিক্রেট, একটা গোপন জিনিস। দ্যাট উইল ডাই উইথ মি, যেটা আমার সঙ্গে চলে যাবে। তিনি বলতে পারবে না যে কেন তিনি মাকে ভালোবাসে, তিনি বলতে পারবে না। সম্পূর্ণ কি? মন দিয়ে বুঝবে, কিন্তু মন দিয়ে এখান থেকে। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, এই তুই আমাকে ভালোবাসিস কেন? তুই উত্তর দাও, তুই খুব সুন্দর, তুই খুব লম্বা, তোর চুলগুলো খুব সুন্দর, তোর চোখগুলো খুব সুন্দর। মনে রাখো, সে তোমায় ভালোবাসে না। অ্যাকচুয়ালি সে তোমার সেলেস্টিয়াল বডিলি লাভ, মানে তোমার দেহকে ভালোবাসে। ভালো কেন বাসি? উত্তর একটাই, আমি জানি না, ভালোবাসি তাই ভালোবাসি। শিখিয়ে দিলাম কিন্তু আজকে। এইবার তোমাকে তো বুঝতে হবে, কিছু করার নেই। এবং I had great misfortunes at that time. ও বন্ধু, ফরচুন মানে কাচ্চিখানি সর্ষের তেল নয়, ভাগ্য। এর বিপরীত কি? মিসফরচুন মানে দুর্ভাগ্য। আমার দুর্ভাগ্য, ওই সময় আমি খুব দুর্ভাগ্যে ছিলাম, আমি খুব অভাগা ছিলাম। কারণ ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, শি মেড আ স্লেভ অফ মি। একটা সুযোগ আমার কাছে যে আমি মায়ের দাস হতে পারতাম। এই কথাটা, ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানের দাস হতে হয়, ভগবানের সেবা করতে হয়, অত সোজা নয়। তাহলে সুযোগ ছিল যে আমি মায়ের দাস হতে পারতাম। দাস হতে হবে, দাস। স্লেভ মানে এখানে দাস। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এই যে কথাগুলো, আ স্লেভ অফ ইউ, এই কথাগুলোই গুরুত্বপূর্ণ। যে তুমি ঈশ্বরকে চাইতে গেলে কি দরকার? স্লেভ অফ দ্য গড, ভগবানের দাস হও, তাকে সম্পূর্ণ দিয়ে দাও। and রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার। দেখো, এবং রামকৃষ্ণ পরমহংস তিনি কিন্তু মায়ের কাছে আমায় দিয়ে গেছেন। কার কাছে দিয়ে গেছেন? মায়ের কাছে। স্ট্রেঞ্জ, অদ্ভুত ভাবে, হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট। মানে মায়ের কাছে আমায় দিয়ে যাবার পর মাত্র 2 বছরই তিনি বেঁচে ছিলেন। এখানে এমসিকিউ আসবে, কত বছর বেঁচে ছিলেন তিনি? মাত্র 2 বছর। and most of the time he was suffering, এবং অধিকাংশ সময় তিনি কিন্তু শরীর খারাপেই ভুগেছিলেন। ওই যে 2 বছর বেঁচে ছিলেন, তিনি 2 বছর কিন্তু শয্যাশায়ী ছিলেন, বিছানাগত ছিলেন, তিনি সুস্থ ছিলেন না। কে? রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর। তোমরা দেখতেই পাচ্ছ ছবি। not more than 6 months did he keep his own health. 6 মাসের বেশি তিনি তার স্বাস্থ্যকে ঠিক রাখতে পারেনি। and brightness, তার যে জ্যোতি,
তার যে জৌলুস সেটা তিনি ঠিক রাখতে পারেননি, সেটা তিনি ধরে রাখতে পারেননি। কি আছে এর মধ্যে? এইটুকুনি পড়লাম। আমি অল্প পড়বো, অল্প খাবো। বিজ্ঞানসম্মত বলে অল্প খাও, চাবিয়ে খাও, ভালো করে খাও, হাহুতরে গিলো না, হজম হবে না। অল্প পড়বো, ভালো পড়বো। এখানে কি পড়েছি আমরা? যে মায়ের প্রতি ভালোবাসার কারণ আমার কাছে গোপন, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওটা চলে যাবে, মানে আমি কাউকে বলবো না। আই উইল নট রিভিল দ্য সিক্রেট টু এনিওয়ান। ভালোবাসতে শেখো ইংরেজিটাকে। আর কি বলেছে? যে রামকৃষ্ণ পরমহংসদেব আমায় মায়ের কাছে মানে সমর্পণ করে গেছেন, এবং তারপরে তিনি মাত্র কত বছর বেঁচে ছিলেন সবাই মিলে? তিনি কতদিন মাত্র তার স্বাস্থ্য এবং শরীরকে ঠিক রাখতে পেরেছিলেন? 6 মাস। তুই জোরে বলি। গুরু নানক, যেই বলছি গুরু নানক, মনে পড়ছে আমাদের আরেকজন গুরু নায়কের কথা। কোন গল্পে আছে? অ্যান অ্যাস্ট্রোলজার ডে, তার ক্লাসেস কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। গুরু নানক, নট গুরু নায়ক, ওয়াজ লাইক দ্যাট। তোমরা জানো গুরু নানক তিনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, তোমরা তার সম্পর্কে পড়েছো, দোহা ইত্যাদি রয়েছে তার। ওয়াজ লাইক দ্যাট, তিনিও এমন ছিলেন। এমন মানে কার মতন? রামকৃষ্ণ পরমহংসদেবের মতন। কোন দিকে তিনি এমন ছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব মৃত্যুর আগে তার সমস্ত দৈব শক্তি কাকে দিয়ে গেছেন? কাকে দিয়ে গেছেন বলো? বিবেকানন্দকে দিয়ে গেছেন। মৃত্যুর আগে তিনি তার সমস্ত দেব শক্তি মায়ের প্রতি কাকে অর্পণ করে গেছে? বিবেকানন্দকে। গুরু নানকও কিন্তু looking for the one disciple to whom he would give his power. তুমি জানো গুরু নানকও লুকিং ফর, এটা ফ্রেজাল ভার্ব। লুকিং ফর মানে খোঁজা, খুব সহজ একটা টেক্সট, কঠিন ভাবে নেবে না। তিনি খুঁজছিলেন, কাকে খুঁজছিলেন? আর ডিসাইপল মানে কি? এক শিষ্যের, যাকে তিনি তার ক্ষমতা দিয়ে যেতে পারেন। ছোটবেলায় তোমরা দেখেছো অনেক ঠাকুমার ঝুলিতে কোনো তান্ত্রিক কেউ তার তন্ত্রবিদ্যা তার সন্তানকে দিয়ে যায়। আয় শোন বাবা, আমি তো যাচ্ছি, আমি নাও ফিরতে পারি, আমার তন্ত্রবিদ্যা তুই শুনে নে, বলে কানে কানে মন্ত্রটা বলে বলতে। তাই তো তোমরা দেখেছো সে তান্ত্রিকের মন্ত্র কিন্তু ভয়ানক মন্ত্র, ঘাট ঘট ঘট ঘটর মটর মরার খলি চটর পটর। তোমরা দেখেছো না? ঠাকুমার ঝুলি দেখতে এখনো ভালো লাগে। কার কার ভালো লাগে? তোমাদের ভালো লাগে? গোপাল ভাঁড়, রাজামশাই। তো যাই হোক, আচ্ছা এবার and he passed over all his own family, তিনি তার সমস্ত পরিবার, নিজের পরিবারকে তিনি কিন্তু উপেক্ষা করেছেন। পাসড ওভার মানে ইগনোর করা, নিজের পরিবারকে ভালোবাসিনি। অনেক ক্ষেত্রে হয়, আমরা শিক্ষকেরা, আমাদের কাছে আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের সবকিছু তোমরা। পাসড ওভার অল হিজ ওন ফ্যামিলি, হিজ চিলড্রেন ওয়ার অ্যাজ নাথিং টু হিম, তার সন্তান, তার ছেলে মেয়ে সবটাই তার কাছে কিছুই ছিল না। তুমি এই মাত্র আসলে, তুমি কিছুই বুঝতে পারবে না যদি আমি এটা না বলে দিই। আমরা যে গল্পটা পড়ছি সেই গল্পটা হচ্ছে মা কালীর সঙ্গে বিবেকানন্দের সম্পর্ক। বিবেকানন্দকে মা কালীর সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছিলেন কে? রামকৃষ্ণ পরমহংসদেব। যে রামকৃষ্ণ পরমহংসদেবকে বিবেকানন্দ প্রথম জীবনে বলতেন, যিনি ব্রেন স্ট্রাইকেন বা ব্রেন সিক বেবি, অর্থাৎ একটা পাগল শিশু। কারণ বিবেকানন্দ কখনো মূর্তি পুজোয় বিশ্বাস করতেন না। বিবেকানন্দ ব্রহ্ম সমাজের একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন, মানে যেখানে মানুষ সমস্ত কুসংস্কারকে দূরে ঠেলে যুক্তি তর্ককে, ফিলোসফিক্যাল আইডিয়াসকে মানুষ নিতেন। সেই বিবেকানন্দ হঠাৎই মাতৃপুজোর প্রতি আকৃষ্ট হলেন কেন? সেটা একটা সিক্রেট, একটা গোপন, যা তিনি কখনো বলতে পারবেন না। তিনি বলছেন আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে, যে ক্লাসটা করবে তার আর কিছু দেখতে হবে না। এরপরে তিনি বলছেন একই রকম ভাবে গুরু নানকও, তিনিও তার জীবনের সমস্ত ক্ষমতাকে কাকে দিয়ে গেছেন? তার শিষ্যকে। তার কাছে তার পরিবার, তার সন্তান কিচ্ছু ছিল না, সব কে ছিল? তার শিষ্য। আজ শ্রীরামকৃষ্ণের কথা আসলেই বিবেকানন্দের কথা আসে, আসে কি না? আসে তো। আজ যখন মানুষ কারো নাম নেয় তার শিষ্যের কথাই কিন্তু আসে, তাই না? তাহলে গুরু শিষ্যের সম্পর্ক পৃথিবীতে সেরা সম্পর্কের মধ্যে একটি। টিল হি কেম আপন দ্য বয়, এখানে কেম আপন মানে মিট, যতক্ষণ না তার দেখা হয়
সেই ছেলেটির, টু হুম হি গেভ ইট, ইট মানে দ্য পাওয়ার, তার শক্তি, তার দৈব শক্তি তাকে দিয়ে যায়, কাকে? তার শিষ্যকে। অ্যান্ড দেন হি উড ডাই, তারপরেই হি কুড ডাই, তিনি মরতে পারেন। তার সমস্ত ক্ষমতা তার শিষ্যকে দিয়েই তবেই তিনি মারা যান। ওরে এই বয়সে এগুলো বোঝা খুব কঠিন রে বাবা। তুই একটা মুহূর্ত, 1 ঘন্টা তুই কোনো হোটেলে গিয়ে কাটাবি, আর 1 ঘন্টা কোনোদিন মন্দিরে গিয়ে কাটাবি, দেখবি তোর সোল কোনটাতে বেশি ভালোবাসা পায়। একটু লক্ষ্য করে দেখিস মন্দিরে গিয়ে কাটানো। আমাদের ভেতর একটা আত্মা থাকে। তোরা তো অনেকেই বলিস বিজ্ঞান সবকিছু, বিজ্ঞানকে বলা হলো কখন আত্মা তৈরি করে দেখান, মেক আ স্পিরিট, পারবে না। বিজ্ঞান আমাদেরকে একটা ভ্রমে রাখতে পারে, ভ্রম, একটা মোহ, একটা কি বলবো, আমরা আগের দিন পড়েছিলাম স্পেলে রাখতে পারে, বা ঘোর যে আমরা বাঁচবো। কিন্তু পৃথিবীতে চরমতম সত্য, ধ্রুব সত্য কি, আমরা এই পৃথিবীতে এসেছি একদিন চলে যেতে, তাই না? কিন্তু যদি আমরা এতটাই বুঝি এই বাস্তব সংসার জীবন, এই মানুষের এত কিছু তো আর টিকবে না, তাই না? দ্য ফিউচার ইউ সি will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. Incarnation মানে আমি বলেছিলাম ফিগারেশন, FIGURATION, মনে করে দেখো। আচ্ছা, ভবিষ্যতে মানুষ কি রামকৃষ্ণ পরমহংস দেবকে মায়ের অবতার বলবেন? হতে পারে। ভবিষ্যতে সবাই রামকৃষ্ণ পরমহংস দেবকে মায়েরই একটা রূপ বলতে পারে, বলতে পারে। এখন তো আমরা তাই তো বলি, কিন্তু মায়ের রূপই। দেখো, yes, I think there is no doubt that she worked up the body of Ramakrishna for her own end. হ্যাঁ, কোনো সন্দেহ নেই, তিনি রামকৃষ্ণের দেহে নিজেকে বিলীন করে দিয়েছিলেন নিজেরই জন্য। কার জন্য? নিজেরই জন্য। কে করেছিলেন? মা রামকৃষ্ণ পরমহংস দেবের দেহে তিনি ছিলেন, মানে রামকৃষ্ণ পরমহংস দেব তারই একটা সত্তা। বুঝতে পেরেছি? দেখো, এই প্যারাটা খুব মন দিয়ে বুঝবে। আমি চ্যালেঞ্জ করছি এই প্যারাটা তোমাদের কাছে জলের মতন স্পষ্ট করে দেব। ইউ সি, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine and called Kali and mother. বলে বাংলা মানে কি, কে বলতে পারবে? আমি সবার নাম শুনছি পরে, যেহেতু আমি একটু ইলেকশন ডিউটিতে ব্যস্ত আছি, আজকে হয়তো ইন্ট্রোডাকশন পর্ব করতে গেলে ক্লাস করতে পারবো না, পরে শুনে নেবো। হ্যাঁ, আজকে শুধু পড়াবো। ইউসি বাংলা মানে কি হবে? ইউসি, দেখো, আই ক্যান নট বাট বিলিভ, তোমরা গ্রামার করেছো, বাটের পরিবর্তে হেল্প লেখা করেছো না? মনে আছে? আইন যুক্ত করতে হবে। কেন লিখেছিলে সেই সময়? এই কারণে ছাত্রাবস্থায় আমরা যা গ্রামার শিখি, আমার ছেলে মেয়েদের প্রবলেম হয় না আগামী দিনে তাদের চাকরির পরীক্ষায় ক্র্যাক করতে। তুমি যখনই গ্রামারটা শেখো, কেন শিখেছো বুঝতে পারো না, ওই করেছে প্র্যাকটিস করে করে একটা ছন্দ চলে আসে। কেন এই ক্যান নট বাট কেন হয় জানো? আমি যদি বললাম আমি না বলে আর পারলাম না, তাহলে এই ক্যান নট বাট টেল, ইংরেজি কি হলো? আই ক্যান নট বাট টেল। অনেক সময় বলি না আমরা, আর বলিস না, না বলে আর পারলাম না, অনেকক্ষণ ধরে বলবো না ভাবলাম, না বলে আর পারলাম না, তখন আই ক্যান নট বাট টেল। এখানে কি আই ক্যান নট বাট বিলিভ মানে কি? আমি না বিশ্বাস করে আর পারলাম না that there is somewhere a great power, এই মহা ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে একটা শক্তি আছে যে নিজেকে নারী শক্তি ভাবে, যাকে আমরা কখনো বলি কালী, কখনো বলি মা। মা মানে আমার মাও হতে পারে, তাই না? এই পুরো পৃথিবীতে একটা শক্তি আছে। কঠিন কিছু বলেছি আমি? যে শক্তিটা নারী শক্তি, আমাদের প্রত্যেকের তৈরি কিন্তু নারী শক্তি দ্বারা, তাই না? সেই নারী শক্তিকে কখনো আমরা মা বলি, কালী বলি, বা আমার মা বলি। গান বলেছিলাম, আমি তফাৎ বুঝি না দুজনার, তফাৎ বুঝি না, আমার জন্মদাত্রী মা যেন ঠাকুর ঘরের মা, সেম। তুমি ডিফারেন্স করেছো, তাই না? সব সমান। তোমার মাই তো ওইটা, একবার মা বলে ডেকে দেখো, তুমি বুঝতে পারবে তোমায় উত্তর দিচ্ছেন, কিন্তু এখান থেকে ডাকতে হবে।
মাকে মাকে একটু ভক্তি ভরে ডাকো, মা শুনবে। আমাদের জীবন থেকে ধীরে ধীরে ভক্তি, শ্রদ্ধা, আধ্যাত্মিকতা চলে যাচ্ছে বলে এই টেক্সটগুলো ইনক্লুড করা। দেখবে এই টেক্সটটা পড়ার পর তোমরা একটু মন্দিরের পাশ দিয়ে গেলে থামবে, প্রণামটা আগে না করলে এবার করবে। এটা ঈশ্বর ভক্তি বন্ধুরা। আর আই বিলিভ ইন ব্রহ্মা টু। বলছে আমি সেই ব্যক্তি যে আজকে বলছি মা আছেন, সেই ব্যক্তি কিন্তু আবার ব্রহ্মাতে বিশ্বাস করে। ব্রহ্মা মানে কি? সত্য। বাট ইট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট। এটা কিন্তু সবসময় এমনটা ছিল কি? আমি কি এমন ছিলাম? আমি কি বিশ্বাস করতাম? আজ বিশ্বাস করছি। কেন করছি? তার কারণ এই যে লাইনটা দেখো, it is not the multitude of cells in the body that make up the personality, the many brain centers not the one that produce consciousness। বলো বন্ধুরা বাংলা মানে? বলেছে it is not the multitude of the cells in the body that make up the personality। আমাদের দেহ কি কোষ দ্বারা গঠিত না? সেল। একটা সেল দিয়ে আমাদের দেহ তৈরি হয়? হয়েছে কি? হয়নি। তাও কত সুন্দর বর্ণনা করেছেন। আমাদের দেহ তৈরি করতে গেলে কি লাগে? বহু সেল লাগে, মাল্টিটিউড অফ সেলস। ওই সেলগুলো দিয়ে আমরা কি করি? দেহটা তৈরি হয়। এই ব্রহ্মাণ্ডে কি অনেক দেবদেবী আছে। তা সমস্ত সেলগুলোকে যখন এক জায়গায় দিয়ে এটার নাম হয় কি? দেহ। নশ্বর একটা দেহ। তাই পুরো পৃথিবীতে বহু দেবদেবী আছে, তাদের সবকে এক জায়গায় করলে কে হবে? ব্রহ্ম। তুমি তাকে মা হিসেবে ডাকো বা তুমি শিব হিসেবে ডাকো, আদেও তো তিনি কে? ব্রহ্ম। বুঝাতে পারলাম? মাল্টিটিউড অফ সেলস। আমাদের যে ব্রেন, একটা ব্রেন সেন্টার্স, এইটা একটা জায়গা থেকে কখনো চেতনা তৈরি হয় না। অনেকগুলো সেন্টার এক জায়গায় একত্রিত হয়ে কি করে? একটা কনসাসনেস বা চেতনা তৈরি করে, চেতনা উন্মেষ হয়। তোমরা সবাই ঘোরে আছো, ঘোরে। তোমরা জানোই না, ডিপলি ভাবোই না। সকাল থেকে রাত শুধু একটাই কাজ, খাও আর হাগো। আর কোনো কাজ নেই। ভেবে দেখো কিছুই করো না। চতুর্দিকে তাকিয়ে দেখবে সবাই খালি মোবাইল টিপছে, সময় নষ্ট করছে। কেন এসছে পৃথিবীতে? জানেই না। কি কারণে এসছে পৃথিবীতে? আমার অস্তিত্বের উদ্দেশ্য কি? আমি জানি না। প্রত্যেকটা মানুষের তার নিজস্ব স্বকীয় জায়গায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টু ডু সামথিং ফর দ্য ম্যানকাইন্ড। কি করছো তোমরা? ওঠো, জাগো, ভাবো। এই পৃথিবীতে মোবাইল গুতানোর জন্য আসনি তুমি। শুনতে খারাপ লাগলেও দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি। দামড়া দামড়া লোকগুলোও তাই করে। বুড়ো হয়ে গেছে, ঠাকুরের নাম গান করবে তা নয়, ফেসবুক চালাচ্ছে, কমেন্ট করছে, আরো কি কি করছে বললাম না। ইউনিটি ইন কমপ্লেক্সিটি। সবের মধ্যে এক। এই কমপ্লেক্সিটি মানে সব। এই সব কিছু তো এক না? একটাই তো। এই পুরো এই দেহটা তো আসলে কি সেল না? এই সেলগুলো এক জায়গায় কি হয়েছে? একটা দেহ। এখানেও সেল আছে, এখানেও সেল আছে, সবটাই কি? দেহ। তাই সবকিছুর মধ্যে একটাই আছে। জাস্ট সো। অ্যান্ড ওয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্মা? তাহলে ব্রহ্মার সঙ্গে এটা কেন আলাদা হবে? ব্রহ্মার ক্ষেত্রেও তাই। ওই যে বললাম, সমস্ত সেল মিলে যেমন এক জায়গাটা দেহ তৈরি হয়, সমস্ত দেবদেবী মিলে একটাই দেবতা। কে সে? ব্রহ্মা। ইট ইজ ব্রহ্মা, ইট ইজ দ্য ওয়ান, একমাত্র তিনি। অ্যান্ড ইয়েট হিয়ার ইট ইজ দ্য গডস টু। এটাই ঈশ্বর। যেমন সমস্ত ঈশ্বর মিলে একটাই দেবতা তৈরি হয়, ব্রহ্মা। ক্লিয়ার? ক্লিয়ার করতে পেরেছি প্যারাটা? কি আছে প্যারাটায়? সমস্ত বডিতে সেলগুলো একত্রিত হয়ে কি তৈরি হয়েছে? আমাদের দেহ তৈরি হয়েছে। একইভাবে পৃথিবীতে অনেক দেবদেবী এক জায়গায়, বিভিন্ন মানুষ নানাভাবে ডাক দেয়। কেউ বলে মা কালী, কেউ বলে শিব, কেউ বলে বাবা লোকনাথ। সবাই এক একভাবে ডাক দেয়, কিন্তু তিনি তো একজনই, অদ্বিতীয়। কে তিনি? ব্রহ্মা। Similarly, he had returned from a pilgrimage in Kashmir. একদিন তিনি একই রকম ভাবে তিনি কাশ্মীর থেকে ফিরছিলেন। একটা পূর্ণ অর্জন করে পূর্ণার্থী হিসেবে ফিরছিলেন। পিলগ্রিমেজ মানে পূর্ণার্থী, লিখবে কিন্তু। সেইং, এটাই বললেন,
দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস। তিনি এটাই বললেন যে ভগবান কিন্তু কোনো মন গড়া কিছু নয় গো। একটু আগে তিনি বললেন না যে ভগবান আমরাই তৈরি করি, আদৌ একজনই সব। এখন তিনি আবার বলছেন ভগবান কিন্তু কোনো মন গড়া কিছু নয়। কেন বলছেন? দে আর ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন। তারা তৈরি হয় যেমনটা ভক্তরা তাকে দেখে। মায়ের রূপকে কেউ দেখেছো? মায়ের রূপ কি এমন না অপরূপ সুন্দরী? এটা আমরা যেভাবে দেখেছি মাকে কল্পনায়, ভিশনে, সেভাবেই তো মূর্তি রূপে এসছে। এই কল্পনাটা, ভিশন কি করে তৈরি হয়? তোমার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দ্বারা, তাই না? তুমি চোখ বন্ধ করলে মায়ের রূপটা যদি ভাবো, এই রূপকেই দেখতে পাবে। তাই যারা মূর্তি পুজোর বিরুদ্ধে, তাদের একটাই কথা বলা যেতে পারে, তাহলে তারা তো ঈশ্বরকে কখনো কল্পনাই করেন না। তুমি যদি কাউকে কল্পনা করতে চাও, তার একটা আকার লাগবে, কারণ নিরাকার সেই হয় যার আকার আছে। ভালো করে বুঝবে, নিরাকার সেই হয় যার আকার আছে। আমরা ভুল ভাবি যে নিরাকার মানে তার আকার নেই। আমরা কোনো কিছু শেপ, আমরা পেন একটা সামান্য, এর আকার নেই আমাদের। তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি তোমার প্রিয়জনকে ভালোবাসো, তার আকার নেই, দেহ নেই, ভালোবাসতে পারবা? একই রকম ভাবেই দেখো, and it is told of Sri Ramakrishna that he would sometimes speak. শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলা হয় তিনি মাঝে মাঝেই বলতেন কামিং আউট অফ সমাধি। সমাধি কি আমরা জানি, বিবেকানন্দ কিন্তু ধ্যান মগ্ন হতে পারতেন। বিবেকানন্দ যখন ধ্যানে বসতেন তিনি সম্পূর্ণ সমাধিস্থ হয়ে যেতেন, মানে তিনি এই জগতে থাকতেন না, ইহ জগতে বা চলে যেতেন। of the past experience of that soul that dwelt within him, তিনি ওই সমাধিস্থ অবস্থা থেকে তার চেতনায় যখন ফিরে আসতেন, তিনি কি বলতেন? হি হু কেম অ্যাজ রামা, বলছে ভগবান যে রাম হিসেবে এসছে। আর কে হিসেবে এসছে? অ্যাড কৃষ্ণা, তাই তো? আর কে এসছে? অ্যাড জেসাস ডোয়েল হিয়ার। ভগবান রাম, ভগবান কৃষ্ণ, ভগবান যিশু সব এক, ভগবান আল্লাহ সব এক। তুমি এক বিভিন্ন নামে ডাকো। কে বাপু তুমি? তুমি যখন পৃথিবীতে এসছো, তোমায় কি ওই পিকে সিনেমায় ধাপ্পা কিধার হ্যায়, কোথায় স্ট্যাম্প কিধার হ্যায়, ও হিন্দু ও মুসলিম, কে তুমি? একটাই ধর্ম, আমরা মানুষ। হ্যাঁ আমি হিন্দু, আমি আমার ধর্ম রক্ষা করব, তুমি মুসলমান, তুমি তোমার ধর্ম রক্ষা করবে, তাই না? তাই তো? and then he would add playfully, তারপরে তিনি এই প্লেফুলি মানে কি, এই প্লেফুলি কথার অর্থ মজার ছলে, তিনি বললেন টার্নিং টু দ্য চিফ ডিসাইপল, তিনি তার প্রধান শিষ্যের দিকে ফিরে বললেন। কে তার প্রধান শিষ্য? বিবেকানন্দ। কি বললেন? বাট নট ইন ইউর বেদান্তা সেন্স নরেন। বিবেকানন্দ একটা নাম কি? নরেন। বলছে নরেন, আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলো কিন্তু তুমি তোমার বেদ বা যুক্তি তর্ক দিয়ে বুঝতে যেও না, বুঝবে না বাবা। ঈশ্বরকে, ভালোবাসাকে যুক্তি তর্ক দিয়ে বোঝা যায় না। তুমি কাউকে ভালোবাসলে যুক্তি দিয়ে ভালোবাসবে, থাকবে না সে। কিসের যুক্তি? সেখানে এখান থেকে ডিল করতে হয়। মাকে ভালোবাসবে, সেখানে যুক্তি তর্ক কেন আনবে? কেন ভালোবাসবো? নেই, কোনো কারণ নেই, এটা সিক্রেট। আমি বোঝাতে পেরেছি? এটুকুনি থাকবে। কি পড়েছি বন্ধুরা? যদি এমসিকিউ সব করা না পারো আমার কথা। আচ্ছা, বিবেকানন্দকে মায়ের কাছে সমর্পণ করে দেবার পর রামকৃষ্ণ পরমহংসদেব কত বছর বেঁচে ছিলেন? একটু জোরে বলি না। আচ্ছা, তিনি কত মাস তার হেলথ, তাই না? এই মহাব্রহ্মাণ্ড একটা শক্তি কাজ করে, যেই শক্তিকে আমরা কোন শক্তি বলি? পুরুষ শক্তি, নারীর শক্তি। যেই শক্তিটা কখনো কালী রূপে, কখনো বা আবার মা রূপে ধরা দেয়। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব যেভাবে বিবেকানন্দকে মায়ের কাছে দিয়ে গিয়েছিলেন, একই রকম ভাবে আরো একজন ধর্মগুরুর কথা বলা রয়েছে, তার নাম কি? এই গুরু নায়কে বলিস না কিন্তু, পরীক্ষা অপশন দেবে কিন্তু, গুরু নানক।
ওকে, আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব কোথা থেকে ফিরে এসেছিলেন? কাশ্মীর থেকে, তাই না? কাশ্মীরে কি করতে গেছিলেন? পিলগ্রিমেজ পূর্ণ অর্জন করতে গিয়েছিলেন। ঠাকুরের নামে কেউ কিন্তু মনে মনেও কখনো কিছু ভাববে না খারাপ কিছু। টেক্সট পড়বার সময় মনে যেন সম্পূর্ণ পিউরিটি থাকে, বিশুদ্ধতা, ঠিক আছে? তাহলেই তুমি জীবনটাতে উপভোগ করতে পারবে। আজকের টেক্সট এই পর্যন্ত। আর একদিন আমি তোমাদেরকে সময় নেব, আর একদিনে তোমাদেরকে কমপ্লিট করে দেবো ফুল টেক্সটটা, ঠিক? তাহলে আগামী দুদিনের মধ্যে তোমরা ফুল টেক্সটের ভিডিওস যদিও পেয়ে যাবে, কোনো চাপ নেই। আমি মানে দুটো পার্ট দিয়েছি, আরো দুটো তিনটে পার্ট আমি যেহেতু ইলেকশনের জন্য এডিট করতে পারছি না। যারা নতুন এসছে তাদের কাজ থাকবে টেক্সটটাকে জেরক্স করা। বান্ধবীদের কাছে টেক্সটের জেরক্স রয়েছে, একটু নিজের দায়িত্বে করে নিতে হবে। আর আমার কাছে কিছু এক্সট্রা জেরক্স আছে, ইয়ের জেরক্স রয়েছে। একটুখানি তামান্না পজ করো। আচ্ছা, প্রথমত হচ্ছে এই জিরান্ড এন্ড পার্টিসিপেলের জেরক্সটা বের করব। 20টা বাড়ি কাজ ছিল কি না? ছিল তো বন্ধুরা? 21 থেকে 43 পর্যন্ত। তোরা যারা নতুন এসছো, কারা কারা নতুন এসছো একটু হাত তোলো। মানে এই বছর আমার কাছে নতুন পড়ছো, হাত তোলো। তোমার নাম কি? কুন্তলের ভাই তুমি? আচ্ছা, এই নদী ইয়ে কত পেয়েছে রে মাম ইংরেজিতে? ইংরেজিতে কত পেয়েছে জানো না? 84 না 85 পেয়েছে। আচ্ছা, তোমাদের একটু বলে রাখি, এই জেরক্সটা তোমাদের কাছে আছে, এক্ষুনি দিলাম যে। দেখো, তোমরা একটুখানি জেনে নাও, আমাদের কিন্তু 5 মাস পরে পরীক্ষা, আর 5 মাস পর আমাদের ফার্স্ট সেম পরীক্ষা। কটা গল্প? 3টে গল্প, 3টে কবিতা, 3টে নাটক, আনসিন, গ্রামার। এক একটা গল্পের সাইজ দেখেছো? জাম্বো সাইজ। 6টা ক্লাস লাগছে। কটা ক্লাস লাগছে? 6টা। তাই দেখবি শেষ দিকে গিয়ে আর ভাল লাগছিল না, কিন্তু স্বাভাবিক। তা আমি অল্প অল্প না একটুখানি প্রেশার দিয়ে দিয়ে করিয়েছি। তাহলে যদি ধরি 6টা দিন লাগে গল্প করতে, গল্পটা পড়তে, তাহলে 3টের জন্য কদিন লাগতে পারে? অ্যাপ্রক্সিমেটলি 18 দিন। কিন্তু 3টে কবিতার জন্য লাগবে 3 দিন, 3টে নাটকের জন্য লাগবে 3 দিন, আনসিনের জন্য লাগবে 1 দিন, হরে কৃষ্ণ, আর গ্রামারের জন্য ধরলাম আরো 5 দিন। তাহলে হয় কত? 5 আর 1 6, 6 আর 3 9, 8 9 17, 17 আর 3 20। আচ্ছা, আর এখানে 30। তাহলে 30টা ডেট মানে 1 মাসে 8টা ডেট হয়। তাহলে যদি আমি 8কে করি, তাহলে 4টা 32, তো তাহলে হচ্ছে 3টা 24, তাই তো? তাহলে আমার তো মোটামুটি 3 মাস আমার লাগে। তাহলে 3 মাসে আমি সিলেবাস কমপ্লিট করব। কিন্তু তার মধ্যে সুখবর আছে। কি সুখবর? অলরেডি একটা গল্প, একটা কবিতা, দুটো কবিতা আমাদের হয়ে গেছে, দুটো গল্প হয়ে গেছে। এইবার যারা আসোনি, যারা নতুন, তাদের জন্য একটু বলে রাখি, তোমাদের ক্ষেত্রে একটা ভালো জিনিস আছে। তোমরা কি করবে? তোমরা একটু কষ্ট করে ভিডিও ক্লাসেসগুলো দেখে নেবে। আমি তো রিভিশন দেবই, দেব না তা নয়, দেব। কিন্তু যারা বছরের শুরু থেকে এতটা সিরিয়াসলি পড়েছে, তাহলে আবার রিভিশন দিলেও তোমাদের জন্য ওদের বোরিং লাগবে, ঠিক? আচ্ছা, এবার আমরা একটু সলভ করি, ধমাধম করে সলভ করি, কারণ অফিস বেরোবো। কটা বাজে? আজকে কেসটা খাবো তাড়াতাড়ি। 20 দাগ, 21 দাগ। আচ্ছা, লাফিং, লাফিং কি হবে? আচ্ছা, হোয়াইল থাকলে কি হয়? পার্টিসিপল আমি আগের দিন বলেছিলাম। তাহলে লাফিং 21 দাগ, 22 দাগ কি পার্টিসিপল, 23 দাগ পার্টিসিপল, 24 দাগ জিরান্ড, 25 দাগ জিরান্ড, 26 দাগ জিরান্ড, শুধু জি জি লিখে রাখবে। 27 28 পিপি, 29 পি। মনে রাখবে, আবারও সংক্ষেপে বলি, যদি আর্টিকেল প্রেপোজিশন আইনজি যুক্ত শব্দের পরে থাকে তাহলে সেটা পার্টিসিপল, আর যদি আর্টিকেল প্রিপোজিশন আইনযুক্ত শব্দের আগে থাকে তাহলে এটা জিরান্ড। বুঝতে পারছিস তো? শর্টকাট। আইনযুক্ত শব্দের যদি পরে থাকে, কি থাকে, তো সেটা কি হবে? আর যদি আগে থাকে
এবার দেখি হয় কিনা, আমি পারি কিনা। স্পিকিং অফ পার্টিসিপল। 30 দাগ লিসনিং টু, কিন্তু দেখো তার আগে অফও আছে, তাহলে কি হবে? এটা জিরান্ড। ও সাবাস। এবার 31 দাগ ফর ডিজ ওবেইজ আছে না, এটা হবে ওবেইং। এটা ভুল আছে, আমার টাইপিস্ট ভুল করেছে, আই অ্যালোপজি। ও তাই, আচ্ছা অ্যাপোলজি। তাহলে হবে ডিজ ওবেইং, তাহলে ডিজ ওবেইং হবে জিরান্ড। অফ লিসনিং জিরান্ড, অফ সেইং জিরান্ড, অন ইওর পাসিং জিরান্ড, সিং পুং টিং। পড়া শেষ হয়ে গেল, কীর্তন শেষ, শেষ কীর্তন, বাতাসার টাইম চলে এসে। আচ্ছা, ও মানে গ্রুপে অ্যাড নেই তাই না রিতম? এই মইনা আজকে ওর নাম্বারটা নিয়ে অ্যাড করে দিস। এবার দেখো ফন্ড অফ লিসনিং 32 দাগ জিরান্ড, 33 দাগ জিরান্ড, 34 দাগ জিরান্ড, 35 দাগ জিরান্ড, 36 দাগ, 36, 37, 38, 39 পার্টিসিপল, 40 জিরান্ড, 41 জিরান্ড, তারপরে সব জিরান্ড। এই কঠিন। পজ করবে তামান্না। আমরা প্রথমত ভেবেছিলাম একটা বই কেনার কথা তোমাদেরকে বলবো, তো আমার কাছে বিভিন্ন কোম্পানির বই এসছে, রায়ান মার্টিন এসছে, ছায়া প্রকাশনী এসছে, ডাফেন দাঁত এসছে, বুক ইন্ডিয়া এসছে, বিভিন্ন কোম্পানি এসছে। এবার ভাবলাম এক একটা বইয়ের দাম 200 টাকা, আমরা তো একটা প্র্যাকটিস বই কিনবই। আমাদের মাধ্যমিকেও রেফারেন্স বই ছিল, কতবার খুলে দেখেছি, দেখিনি। আমি পড়িয়েছি বলে তুমি দেখেছো, তাই তো মৌলিক লাইব্রেরি আমরা পড়িয়েছি, তাই তোমার দেখতে বাধ্য হয়েছো। যারা আমার কাছে পড়তো না তারা কোনোদিন খুলেই দেখিনি, জিজ্ঞেস করে দেখো। এবার দেখো ব্যাপারটা ভালো করে বোঝো। তা আমি ভাবলাম মৌলিকে কিছু ভালো আছে, ছায়ায় কিছু ভালো আছে, পারুলে কিছু ভালো আছে, ওগুলোতে কিছু কিছু জিনিস নেই। তো সব জায়গা থেকে আমি তোমাদের জন্য পিডিএফ বা জেরক্স করে দিচ্ছি, তাই তো? তাহলে জেরক্স করলে এক একটা জেরক্স পিছু হয়তো 5 টাকা করে সর্বোচ্চ ধরলাম। তাহলে টোটাল আছে কটা? 6টা, 9টা। তাহলে 9টা 5 নং, ঝামেলা শেষ, খেল খতম। 45 টাকায় শেষ। 200 টাকা, 45 টাকা, 150 টাকা লাভ। এবং জিনিসটা একটা কি হলো, ভালো হলো। এবার আসো ক্লাস 11-এ বহু শিক্ষক মহাশয়, বহু ছাত্রছাত্রী, ক্লাস 11-এ বহু স্টুডেন্টদের কনফিউশন আছে এমসিকিউ কেমন দেবে, এমসিকিউ কি শুধু এমসিকিউ না অন্য ধরনের প্রশ্ন আসতে পারে। একটু ভালো করে যদি ক্লাসটা না করো আজকে, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়বে। প্রথমে বলি, এমসিকিউ যখন পরীক্ষায় প্রশ্ন দেবে দুভাবে হতে পারে। এক হচ্ছে OMR শিট, মানে গোল ভরাট করতে হবে, সে নিয়ে আমি পরে একদিন আলোচনা করব। আবার স্কুলে সেই OMR শিট খাতা দেখতে গেলে প্রযুক্তির প্রয়োজন হয়। OMR শিটে যদি ফিজিক্যালি খাতা দেখতে হয় তাহলে প্রবলেম হয়, চোখ ধাঁধিয়ে যায়। আসলে OMR শিট একটা মেশিনের মাধ্যমে দেখা হয়, যেখানে ইমপ্রেশনের ওপরে নাম্বারটা আসে। তাই জন্য বহু স্কুল এটা মনে করবেন যে টিক প্রশ্নের মধ্যেই মারবে, শুধু রাইট মারবে, যেমনটা আমরা মাধ্যমিক পরীক্ষার সময় করেছিলাম, টিক মেরেছি বা সঠিক উত্তরটা লিখেছি। তাই তোমাদের স্কুল কিন্তু সেটাও করতে পারে। তাহলে মোদ্দা কথা, এমসিকিউ দুভাবে আসতে পারে। কেমন কি প্রশ্ন আসবে সেটার জন্য আজকে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ নিয়ে আমরা আলোচনা করব। যারা নতুন অনলাইন ক্লাসে ভর্তি হয়েছো বা আজকে আমার কাছে নতুন এসছো, তারা আগে কবিতাটা ভালো করে বুঝে আসো। জাস্ট ইউটিউবে গিয়ে লিখবে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই ফ্রেন্ডলি লার্নিং, পেয়ে যাবে। তা না হলেও আমি তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করে দেব। আগে দেখবে, তারপর এটা সলভ করবে। এখানে সলভ করবার সময় সব প্রশ্ন উত্তর তুমি পারবে এমন মানসিকতা নিয়ে নামলে কিন্তু হবে না। কিছু কিছু জায়গা তুমি পারবে না, সেগুলোই তুমি শিখবে। হয়ে গেল, তাহলে ভয় নেই, লাইফে আমি সব পারবো তা কখনো হয়? কিছু কিছু জিনিস আমি পারবো না, সেটাই তো শেখার জন্য এসছি। সব পারলে আমি আসবো কেন? তাহলে এবার চলে যাই প্রশ্ন উত্তর সলভিং এ কি কি ধরনের আসে। এমসিকিউ কি নিছকই শুধু এমসিকিউ? আমি যদিও সব কটা করবো না,
আমি সব জায়গা থেকে অল্প অল্প করে করব। যেমন প্রথম এমসিকিউতে কটা আছে দেখো একটুখানি, একটু বলো আমায়। ওকে, 37টা রয়েছে। আচ্ছা, এই 37টা থেকে আমি হয়তো 20টা করব, বাদ বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তারপরে দেখো পেছনে আবার সেকেন্ড পেজে অনেকগুলো রয়েছে, সেখান থেকেও কিন্তু আমি কিছু করব, তোমাদের কিছু বাড়ির কাজ দেব। তোমরা আজকে বুঝতে পারবে যে কেমন থাকে ক্লাস 11-এর প্রশ্ন। তার আগে একটুখানি কবিতাটা বুঝে নাও। কবিতাটা কবি তার বোনের সঙ্গে, যার নাম ডরোথি, তিনি ক্যালেস শহরের দিকে যাচ্ছিলেন। লন্ডন ব্রিজে দাঁড়িয়ে লন্ডন শহরটাকে কেমন করে উপলব্ধি করেছেন সেটাই আমরা পড়েছি। একটু বাড়ি থেকে কবিতাটা দেখবে। এবার আসি আমরা একটু এমসিকিউ সলভ করবো, তাও না? প্লিজ পজ ইট ডাউন। এবার তোমরা একটু দেখে নাও যে আমরা এমসিকিউ যখন সলভ করব তখন প্র্যাকটিস করবার সময় খুব একটা ভয় পাওয়ার কিছু নেই। প্রথম প্রশ্ন আমরা কোন কবিতা থেকে করছি? আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। প্রথম প্রশ্নে কি আছে? আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ সনেট, না ব্যালাড, না ওড, না লিরিক? সনেট। এটা কি ধরনের সনেট ছিল মনে আছে? পেট্রার্কান সনেট, আর ইটালিয়ান সনেট। আর এটা কিন্তু রোমান্টিক পোয়েম ছিল, মনে আছে? দুদাগে আসে। দুদাগে বলেছে দা ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার। ভেরি গুড, পারছি তাহলে থেমস নদীর ওপরে। নাম্বার 3, নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ। এখানে এই স্টিপ শব্দের অর্থ চেয়েছে। স্টিপ শব্দের অর্থ টু সাবমার্জ অর কভার। এই দুটোর বাংলা মানে লিখে নিতে হবে। সাবমার্জ আর কভার ইংরেজি, বাংলা হচ্ছে নিমজ্জিত। কি? নিমজ্জিত। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো 4 দাগ। ইন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য ফার্স্ট স্প্লেন্ডার রেফার্স টু। প্রথম স্প্লেন্ডার রেফার্স টু কি? দ্য গ্লোরি অফ দ্য মর্নিং সান, তাই না? সকালের প্রথম সূর্যের আলো, মনে আছে তো? 5 দাগে আসি আমরা। দ্য সিন দ্যাট দ্য পোয়েট ভিউজ ইন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ কি? কাম অ্যান্ড বিউটিফুল। ভেরি গুড, কাম অ্যান্ড বিউটিফুল। বাড়িতে করেছো নিশ্চয়ই তোমরা। নাম্বার 6, দ্য এক্সপ্রেশন হিজ ওন সুইট উইল সাজেস্ট দ্য রিভার। এই যে নদী তার আপন নিয়মে বয়ে চলে, এই যে নদীটা তার আপন নিয়মে, কবিতাটা ভালো করে দেখতে হবে কিন্তু, নাহলে তোমাদের অনেকের কাছে আজকে মনে হচ্ছে কি করছি। এরকম কোশ্চেন আছে, ভালো করে বোঝো। তাহলে কবি বলছে যে নদী তার আপন নিয়মে বয়ে চলে, তার মানে কি? মুভস অ্যাজ ইট প্লিজেস, যেমন মন চায় তেমন ভাবে সে কিন্তু চলে। 7 দাগ, দ্য পোয়েট অ্যাড্রেসেস গড আউট অফ। এইটা একটু ভালো করে বুঝতে হবে। সবাই মনে করতে পারে ফিয়ার হবে না, এক্সাইটমেন্ট হবে না, গ্র্যাটিটিউড হবে না, তাহলে কি হবে? জয় অ্যান্ড, এখানে একটু আমার টাইপিং মিস্টেক হয়েছিল, এখানে জয় অ্যান্ড ওন্ডার, WONDER, আনন্দ এবং অবাক, এই দুটো কারণেই তিনি ভগবানকে বা ঈশ্বরকে স্মরণ করেছিলেন। জয় অ্যান্ড ওন্ডার। ভেরি গুড। এবার আসো 8 দাগে, অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এখান মাইটি হার্ট রেফার্স টু, মাইটি হার্ট মানে কি? ভেরি গুড, এনার্জি অ্যান্ড ভিটালিটি অফ দ্য সিটি। ওই শহরের এনার্জি এবং ভিটালিটি মানে কি? তারুণ্য। ঠিক আছে, ওকে। 9 দাগ, ওয়ার্ডসওয়ার্থ এক্সক্লেইম, ওয়ার্ডসওয়ার্থ ইউজেস এক্সক্লামিনেশন। এই কোশ্চেনটাকে তোমরা স্টার মারবে। তবে এই কোশ্চেনটার উত্তরটা একটু কঠিন, তাই না? কেন? টু এক্সপ্রেস দ্য রোমান্টিক ফিলিং অ্যাট দ্য সাইট অফ দ্য ন্যাচারাল অবজেক্ট। সবাই ভাবতে পারে হবে না। টু এক্সপ্রেস ইজ ইন্টেন্স জয় অ্যান্ড ওয়ান্ডার। তার হিন্ট তুমি কোথায় পেয়েছো? 7 দাগের প্রশ্নে পেয়েছো। দেখেছো? জয় অ্যান্ড ওয়ান্ডার পেয়েছো। এবার আসো 10 দাগ। 10 দাগে কি বলেছে? অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। The poet means to say that London is asleep. Very good. এবার আসো the poet believes that God exists in everything in nature.
12 দাগে আসো, while seeing the scenic beauty of London in the early morning the poet feels tranquil. very good. 13 দাগে আসো, বলেছে glided is an archaic word. glided মানে একটা কিন্তু আর্কেইক শব্দ, ল্যাটিন শব্দ, এর বাংলা এর ইংরেজি মানে হচ্ছে moves easily. এটা moves easily হবে, still দিলি নয়, moves easily. in Westminster Bridge mighty মানে কিন্তু পাওয়ারফুল, তাই না? the opposite of calm, calm-এর অপোজিট কি? noisy. according to Wordsworth, the sun in his first splendor had never shone more beautifully on না rock valley rock and hill. মনে করে দেখো, প্রত্যেকটা এমসিকিউ করবার সময় প্রত্যেকটা অপশন পড়বে, তাড়াহুড়ো করবে না। হতে পারে সিধাগের উত্তরটা আরো প্রেসাইসলি দেওয়া, তো সেক্ষেত্রে ভুল করবে না কিন্তু। 17 দাগে the river Thames flows freely as its own sweet will because কি there is no boat or ship to check it flow. কারণ না কি আছে, কোনো নৌকা আছে, জাহাজ আছে এর গতিটাকে আটকাবার জন্য। the calmness that the poet experiences by standing on Westminster Bridge is কেমন? সিদাগ is a very, এটা রেট হবে না, রেয়ার হবে, is a very rare and unique experience of the poet. 19 দাগ the poem William Wordsworth uses, এটা the poem হবে না, the poet হবে, William Wordsworth uses, কবি কি ব্যবহার করেছেন? ফার্স্ট স্প্লেন্ডার। কিসের জন্য? কেন বলো? hints at the fact the sun doesn't shine beautifully in the early morning. না, এটা হবে বিদাগ, স্টার মারো, হবে ইন্ডিকেটিভ অফ ডেব্রেক। ফার্স্ট স্প্লেন্ডার কথার অর্থ দিনের শুরুর একটা সংকেত, ইন্ডিকেটিভ মানে সংকেত। হয়ে গেল। আচ্ছা, কটা আছে গো? আর আচ্ছা, নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। এই 20টা এই রকম প্রশ্ন হয়, তাহলে এমসিকিউ করবার সময় তোমরা কি করবে? আগে প্রতিটা অপশন পড়বে, ঠিক আছে? এরপরে এই 21 থেকে তোমরা যারা ভিডিও দেখছো তারা স্ক্রিনশট মেরে নেবে, যারা ক্লাসেস করছো তাদের কাছে পিডিএফ তো অলরেডি আছেই। 21 থেকে 36 নয় 37 তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? এটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। এরপর আমরা আসছি আমাদের পরবর্তী সেগমেন্ট, কলাম ম্যাচিং। এরকম কিন্তু পরীক্ষায় দেবে। দেখো একটু এই পাঁচটাতে কলাম ম্যাচিং রয়েছে, আছে কলাম ম্যাচিং। তাহলে এক ধরনের থাকতে পারে এমসিকিউ এইরকম সরাসরি প্রশ্ন, আবার থাকতে পারে দেখতে পাচ্ছ কলাম ম্যাচিং। কেমন থাকে দেখি। কলাম ম্যাচিং আমি একটা তোমাদেরকে করে দেবো, বাকিটা বাড়ির কাজ থাকবে। কেমন থাকে দেখো ভাই, 11 ভীষণ পরিশ্রমের জায়গা, এখানে ফাঁকি মারলে হবে না। অধিকাংশ ছেলেমেয়েরা জানি না কোনো সিলেবাসটা কি, কেমন কি প্রশ্ন আসবে। কালকে একজন নতুন আমার কাছে পড়তে এসছে, আমি বলি তুমি কোথা থেকে এসছো? বলে স্যার আমি অমুক জায়গায় পড়তাম, এখন এসছি এখানে। তুমি কি কি করেছো? বলছি স্যার আমি কম্পোজ আপন স্পিচটা ব্রিজটা পড়েছি, আর ওইখান থেকে 5 নাম্বার একটা কোশ্চেন লিখেছি, আর 1 নাম্বারে 10টা কোশ্চেন লিখিয়েছে। আমরা মানে বলছে স্যার বড় কোশ্চেন লিখিয়েছে আর শর্ট কোশ্চেন লিখিয়েছেন, মানেটা কি? ওখান থেকে তো আসবেই না, ওগুলো আসবে তো এমসিকিউ। স্যার কি ভুলে গেছেন যে সিলেবাস চেঞ্জ হয়ে গেছে? নিঃসন্দেহে তিনি খুব ভালো পড়ান, উইথ ডিউ রেসপেক্ট বলছি, কিন্তু তিনি সিলেবাস জানেন। তাহলে ক্ষতিটা কার হবে? ছেলে মেয়েদের হবে। ও বছরের শেষে কি বলবে, এ ভুল হয়ে গেছে, ওখান থেকে এমসিকিউ পড়ে যাবে, তখন কি হবে? চলো, এই জন্য সাবস্ক্রাইব করতে হবে ফ্রেন্ডলি লার্নিং। আচ্ছা, এবার দেখো কলাম ম্যাচিং ছোটবেলায় তোমরা করেছো, এরকম এরকম তোমরা দাগ দিয়ে দিয়ে করেছিলে, মনে করে দেখো একটুখানি, করেছো না? হ্যাঁ, বায়োলজিতে ছিল ঠিক কলাম ম্যাচিং, তোমরা ছোটবেলায় করে। তাহলে সুতরাং খুব সোজা বলেছে, দেখো কত সোজা। দেখো one can pass by such a beautiful sight, সেটাকে ডাল অফ। তাহলে দেখো তো সহজে বোঝা যায়। তাহলে এক একটা কোন দাগ হচ্ছে? সি দাগ। একটু অপশন আছে, তাহলে দেখো তো বি দাগের উত্তর কি? একে সি, আর কোথাও একে সি আছে? তাহলে আমি চটপট করে ভেবে নিতে পারবো। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে এমন নাও হতে পারে, অনেক ক্ষেত্রে হতে পারে সব কটাতে একে সি, তার মানে দ্বিতীয়টা দুই হবে। সব আছে শোনা, সব লেখা এই পাশে দেখো, এই পাশে, এই পাশে কলাম ম্যাচিং, এই পাশটাতে, এই পাশটাতে নিচের দিকে দেখো। আরে বাবা, কলাম ম্যাচিং হেডিং করে রয়েছে, দেখতে পাচ্ছিস না?
এবার দেখো, ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং লাইক আ গার্মেন্ট, সেটা কে? লন্ডন সিটি না দ্য হাউসেস? লন্ডন সিটি। তাহলে হয়ে গেল। নেভার ফেল সাচ প্রোফাউন্ড কামনেস, কে? দ্য পোয়েট। স্লিপ সিম অ্যাসলিপ, দ্য হাউসেস। কঠিন কিছু আছে? বাকি দুদাগ তোমাদের কিন্তু বাড়ির কাজ থাকবে। এবার আসো 2, 3, 4, 5 এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, করে নিয়ে আসবে সুন্দর করে। এবার দেখো 2 নাম্বার সেকশন, অ্যাজারশন রিজন। দেখো এই কোণায় আছে অ্যাজারশন রিজন। অ্যাজারশন মানে বক্তব্য, আর রিজন মানে কি? কারণ। তোমরা করেছো কজ এফেক্ট করেছো। দেখো কি কত সোজা, দেখো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। 1 নাম্বার দেখো, এভরিথিং ইজ ব্রাইট অ্যান্ড ক্লিয়ার, সবকিছু কি ঝলমলে এবং স্পষ্ট। কারণটা কি? ইয়েস, তাহলে বিদার উত্তরটা সঠিক। দ্য এয়ার ইজ স্মোকলেস। পারলে? আজ আরেকটা করি, অ্যাজারশন। দ্য রিভার গ্লাইডস অ্যাট হিজ ওন সুইট উইল, কারণটা কি? There is no water traffic. It is season of calmness. The tide ebbed away. There is no obstacles of adverse wind. Now, there is no water traffic. হয়ে গেল। 3 দাগেরটা করুন। দেখো 3 দাগের ভিন্ন। Silence reigns all over the atmosphere. এর কারণটা কি? সাইলেন্স মানে নিস্তব্ধতা সব জায়গায়। টাকা আমার দিকে তাকাই, ফাজলামো মারবি, পড়তে আসবি না আমার কাছে। আমি গলা বাজিয়ে পড়াচ্ছি, আড্ডা মারছি তোর সাথে এখানে। ফাজলামো মারলে অন্য জায়গায় যাবি। সাইলেন্স রেইন অল ওভার দ্য অ্যাটমসফিয়ার। এর কারণটা কি? দ্য সান ইলুমিনেটস অল, সূর্যের আলো সবার উপরে পড়েছে। তাহলে তো দেখো এবার কি বলছে, অ্যাজারশন ইজ ট্রু বাট দ্য রিজন ইজ ফলস। তাহলে এটাই ঠিক না? কারণটা ঠিক, বক্তব্যটা ঠিক, যে সব জায়গায় নিস্তব্ধতা রয়েছে, কিন্তু সূর্য উঠেছে বলে কি না? তাহলে বোথ দ্য অ্যাজারশন এন্ড রিজন আর ফলস, তা তো নয়। এটা তো ঠিক, বোথ দ্য অ্যাজারশন এন্ড রিজন আর ফলস বাট দ্য রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য রিজন। কারেক্ট মানে দুটোই ঠিক, তা তো নয়। একটা ঠিক একটা ভুল, বুঝতে পেরেছো? 4 দাগেরটা কিন্তু বাড়ির কাজ থাকবে। এই ধরনের প্রশ্ন কিন্তু থাকছে। আবার ট্রু ফলসে আসো, ট্রু ফলসও দেবে। বলেছে চুজ দ্য ট্রু স্টেটমেন্ট। তোমাকে কখনো বলবে ট্রু স্টেটমেন্ট, কখনো বলবে ফলস স্টেটমেন্ট বেছে নিতে। লন্ডন সিমস টু পুট অন দ্য অ্যাটার অফ ডার্কনেস, এটা কি সঠিক? তাহলে একেরটাই তো ভুল এখানে। তাহলে এটা ঠিক না। ভিজিবিলিটি ইজ নট ক্লিয়ার, এটাও ঠিক না। ইট ইজ মিড, এটাও ভুল। তাহলে এখানে সঠিক কোনটা? দেয়ার ইজ স্মোক। তাহলে ডি দাগেরটা সঠিক। বাকিটা তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। এবার আসছে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি আসছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে দেখতে পেলে কত ধরনের প্রশ্ন আসে বন্ধুরা। এক এমসিকিউ মানে এমসিকিউ না। আচ্ছা তোমরা এই ব্যাপারটা জানতে না? কে একটু হাত তোলো যে এই বিষয়ে এক ধরনের প্রশ্ন আসতে পারে। আমি বলেছিলাম যদিও, তাই না? নতুনটা জানতে এই ধরনের প্রশ্ন আসবে। অ্যাকর্ডিং টু দ্য টাইটেল, ওয়াটসওয়ার্থ কম্পোজ দ্য সনেট সেপ্টেম্বর 3, 1802। বিদাগ 2 দাগ, ড্যাশ উড বি দ্য ডাল অফ সোল। তাহলে কি? ডাল উড বি অফ ডাল অফ সোল, মানে সোল অফ, আচ্ছা বি অফ সোল। One who can pass by such an enchanting beauty would be regarded as aesthetically blind. Very good, aesthetically blind. That seems to put on the beauty of the morning, the London city, a sight so touching. The city now doth like a garment wear. বাদ বাকি তোমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে বুঝতে পারলে কেমন কি প্রশ্ন দেয় বন্ধুরা? বোঝাতে পারলাম যে কোশ্চেন কিন্তু এত ধরনের হয়। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হলো তো? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আবার পড়া কবে তোমাদের? বুধবার দিন সকাল 6টায়। বুধবার দিন সকাল 6টায়। আমি বুধবার দিন পড়াবো, পরীক্ষা নেব রবিবার দিন। ঠিক আছে? বুধবার দিন টেক্সটটা কমপ্লিট করে দিই। আর না দাঁড়া ভুল হয়ে যাবে, তাহলে অঙ্কনদের তো সমস্যা হয়ে যাবে। অঙ্কনদের বললাম পরীক্ষা নেব, তোমাদের পড়াবো বললে হবে না।
ঠিক আছে, তোমরা সবাই বুধবার দিন পরীক্ষা দেবার মতন করেই আসো। আমি অ্যাস্ট্রোলজার্স ডে আর কম্পোজ অফ ওয়েস্টমিনস্টার ব্রিজ, জিরান, পার্টিসিপল সবটাই দিয়ে দেবো। রবি, সোম, মঙ্গল 3 দিনে একটু একটু করে দেখে নিলে হয়ে যাবে বাবা। যারা নতুন এসছো তারা একটুখানি নাম লিখে যাবে। বাকিদের আশা করি প্রথম দিন একটু অসুবিধা হয়েছে, ঠিকই হওয়ার কারণও আছে, কারণ তোমার কাছে আগের ক্লাসেস নেই। সেম প্রবলেম সব জায়গাতেই হবে। আমি চেষ্টা করছি তুই মানিয়ে নিতে পারবে, বাকিরা করবে কিনা জানি না। টাটা।